বন্ধুরা, যাওয়ার আগে একটা চূড়ান্ত ভিত্তিহীন কাজ করে ভারতীয় অর্থনীতিকে কার্যত পঙ্গু করার একটা মরিয়া প্রচেষ্টা করে গেল জো বাইডেন। এবং সবথেকে দুঃখের কথা হচ্ছে এই বৃহত্তর যে ষড়যন্ত্র হচ্ছে তাতে এই দেশেরই ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে, কিন্তু এই দেশেরই এক শ্রেণীর রাজনীতিবিদ সরাসরি যুক্ত, যারা মার্কিন প্রশাসনের সঙ্গে সেই ষড়যন্ত্রের অংশ হয়ে ভারতবাসীর আল্টিমেট খারাপ করতে চাইছে। এবং সেই নিয়ে আজ সকাল থেকেই শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বিভিন্ন কোণায় কিন্তু এটা নিয়ে শোরগোল পড়ে গেছে। এই খবর আপনারা ইতিমধ্যেই নিশ্চিতভাবে জেনে গেছেন যে আদানি গ্রুপের বিরুদ্ধে ভয়ঙ্কর একটা অভিযোগ নিয়ে এসছে মার্কিন প্রশাসন। তারা নাকি ভারতীয় সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের ২,২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছিল। এবং সেই জন্য আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং এই যে সৌর প্রকল্প তার যে সিইও রয়েছে, এই গৌতম আদানির ভাইপো সাগর আদানি, এই দুজনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, এই দুজন বাদ দিয়ে আরো ৬ জন অত্যন্ত শীর্ষ কর্তা আদানি গ্রুপের রয়েছেন এবং ইনভেস্টর রয়েছেন, যাদের বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপের ইঙ্গিত মার্কিন প্রশাসন দিচ্ছে। আর এই খবর সামনে আসতেই একদিকে যেরকম ভারতীয় শেয়ার মার্কেট কার্যত ক্র্যাশ করার জায়গায় চলে গেছে, আদানি গ্রুপের শেয়ার ২০% কাছাকাছি ডাউনফল হয়েছে, এবং তার থেকেও গুরুত্বপূর্ণ অন্যান্য শেয়ারেও কিন্তু প্রচন্ড রকম ইমপ্যাক্ট পড়েছে। ভারতীয় শেয়ার ইদানিংকালের সর্বনিম্ন লো লেভেলে চলছে। আর সেই জায়গা থেকে রাহুল গান্ধী, এই দেশের প্রধান বিরোধী দলনেতা, তিনি বলেছেন যে এই মুহূর্তে এক্ষুনি গৌতম আদানিকে গ্রেপ্তার করা উচিত, এবং এই যে দুর্নীতি সামনে নিয়ে এসছিল তারা যে এতদিন বলছিল, সেইটাই অবশেষে সত্যি হলো। এবং সেই জায়গা থেকে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও এই দুর্নীতির সঙ্গে যুক্ত। এবার স্বাভাবিকভাবে আপনাদের এই প্রশ্ন, এই জিনিস শুনে মনে হতেই তো পারে, সত্যিই তো একটা লোক অন্যায় করেছে। সে এত টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেছে, এবং সেই জন্য যদি অন্যায় প্রমাণিত হয়, তাকে, তার ভাইপোকে বা অন্যান্য যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার কথা বলা হচ্ছে। এর সঙ্গে ভারতের সর্বনাশ করার জো বাইডেনের সর্বনেশে প্ল্যানের কি সম্পর্ক রয়েছে? আর এই নিয়ে যদি রাহুল গান্ধীরা শোরগোল করে, তাহলে সেইটাকে মান্যতা না দিয়ে কেন বলা হচ্ছে ভারতের বিরোধী রাজনীতি যারা করেন তাদের ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র এই মার্কিন প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এবং সেটা আল্টিমেটলি ভারতবর্ষের ক্ষতি করছে। এইগুলো তো ওই গদি মিডিয়া টাইপের কথা হচ্ছে না, একদমই নয়। যদি পয়েন্ট বাই পয়েন্ট আপনারা বিশ্লেষণ করে দেখেন, যদি টাইমিংটা দেখেন, যদি ইস্যুগুলো দেখেন, তাহলেই স্পষ্ট হয়ে যাবে যে এটা কত বড় ষড়যন্ত্র ভারতবর্ষের বিরুদ্ধে চলছে। এবং তাতে আনফরচুনেটলি ভারতবর্ষেরই একাধিক রাজনৈতিক দল, তারা এর সঙ্গে যুক্ত রয়েছে, রাজনৈতিক নেতারা এর সঙ্গে যুক্ত রয়েছে। এরপরে এক এক করে আসছি। ১ম এই আপনাদের বলি যে আ এখানে যে অভিযোগটা হচ্ছে, সেটা হচ্ছে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর এইখানেই সবথেকে বড় খেলাটা হচ্ছে। দেখুন, এমনভাবে ভারতীয় মিডিয়ায় খবরটা সামনে নিয়ে আসা হচ্ছে, বা ইন্টারন্যাশনাল মিডিয়াতেও এই খবরটাকে জো বাইডেন প্রশাসন খাওয়ানোর চেষ্টা করছে, যাতে মনে হচ্ছে আমেরিকার সুপ্রিম কোর্ট সেখানে একদম বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেছে, এবং দুপক্ষের সওয়াল জবাব শুনে একদম প্রতিষ্ঠিত হয়ে গেছে গৌতম আদানি এবং কোম্পানি, তারা এই ২,২৩৭ কোটি টাকার একটা ঘুষ কেলেঙ্কারি করেছে, তাতে তাদের জেল হবে। তাই তো? গল্পটা শুনে তাই মনে হচ্ছে তো? কিন্তু কারা বিজ্ঞপ্তি জারি করেছে? নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে আমাদের দেশে সুপ্রিম কোর্ট আছে। সুপ্রিম কোর্টের যদি নিচু কিছু থাকে সেটা হাইকোর্ট আছে। সেই সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট নয়, যে জেলা কোর্টগুলো আমাদের হয় না, জেলা জজ কোর্টগুলো হয় না, সেই রকমই একটা কোনো জেলা জজ কোর্ট থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে এদের বিরুদ্ধে। এইবার যদি ভালো করে আপনারা অভিযোগটাই শোনেন, তাহলেই বুঝে যাবেন যে ষড়যন্ত্রের বীজটা ঠিক কোথায় বোনা হয়েছে। বলা হচ্ছে সৌর প্রকল্পের জন্য ভারতের সরকারি আধিকারিকদের ২,২৩৭ কোটি টাকা ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ রয়েছে। অর্থাৎ ঘুষ দেয়নি, ঘুষের প্রস্তাব দিয়েছে, এমন একটা অভিযোগ রয়েছে। পয়েন্ট নাম্বার 1। অর্থাৎ কেউ যদি ঘুষ দেয়, তাহলে সেটা কিন্তু অপরাধ হিসেবে গণ্য হয়। ঘুষের প্রস্তাব, সেটা তো প্রমাণ সাপেক্ষ। সেই প্রমাণটা হয়েছে। আর কারোর বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তাকে তো তার আত্মপক্ষ সমর্থনে কথা বলতে দিতে হবে। সেই আত্মপক্ষ সমর্থনে কি আদানি গোষ্ঠীকে কথা বলতে দেওয়া হয়েছে? এখানে আমেরিকার যতগুলো আ এই কোর্টের ধাপ আছে, সুপ্রিম কোর্ট অব্দি সেই জায়গাটা সওয়াল জবাব হয়ে গেছে। সেখানে এস্টাবলিশ হয়ে গেছে। ২ নম্বর, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উঠছে,
সেটা হচ্ছে যে বারবারই এই রাহুল গান্ধীরা বা এই দেশের যারা বিরোধী জোট রয়েছেন তারা বলে থাকেন এবং এখনো বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সরাসরি দুর্নীতি করেন না। কিন্তু এই আদানিকে দিয়েই তার সমস্ত দুর্নীতিমূলক কাজকর্মগুলো করেন এবং তার যে মুনাফাটা হয় তার একটা বড় অংশ হয় মোদী সরাসরি নেয় কিংবা বিজেপি তাদের পার্টি ফান্ডে নেয়। এটাই তো মূল অভিযোগ। আচ্ছা, যদি দেশের প্রধানমন্ত্রী এই আদানি, গৌতম আদানিকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেয় এবং দুর্নীতি করতে সাহায্য করে, যদি রাহুল গান্ধীদের এই অভিযোগ সত্যি হয়, তাহলে এই সৌর প্রকল্পের জন্য ভারতীয় সরকারি আধিকারিকদের এই টাকা ঘুষ দেওয়ার প্রয়োজন কেন গৌতম আদানি এবং কোম্পানির হয়ে পড়ল? সরাসরি গিয়ে নরেন্দ্র মোদীকে বলবে, "বস আমার এটা চাই। এটা করলে এই টাকা প্রফিট করব, তার এই পার্সেন্টেজ তোমার, এই পার্সেন্টেজ আমার।" তাহলে এই সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার গল্প কেন আসছে? অর্থাৎ এটা যে পুরোপুরি গল্প, এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে। যদি প্রধানমন্ত্রী এই দুর্নীতিতে যুক্ত থাকবে বা প্রধানমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে গৌতম আদানি এই দুর্নীতিকাণ্ডে যুক্ত থাকে, তাহলে সরকারি আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রস্তাব কেন দিতে হবে? ৩ নম্বর যে জায়গাটা, টাইমিংটা। দেখুন, এমন একটা সময়ে এই খবরটা সামনে নিয়ে আসা হলো, যেখানে ইম্পোর্টেন্ট অনেকগুলো জিনিস হতে চলেছে। এক, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের ফলাফল আসবে। শীতকালীন অধিবেশন শুরু হবে এবং ঠিক সেই সময়ই এই খবরটা নিয়ে আসা হবে। এর আগে আদানি গ্রুপকে যেটা দিয়ে অ্যাটাক করার চেষ্টা করেছিল এই রাহুল বাবারা, রাহুল গান্ধীরা, এবং যেটাতে এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসনেরও একটা বড় হাত ছিল, সেই হিন্ডেনবার্গ রিপোর্ট, সেই সময়টার কথা, সেই টাইমিংটার কথা মনে করুন। অত্যন্ত ক্রুশিয়াল ইলেকশন পিরিয়ড চলছে। সেই সময়ে এটা নিয়ে আসা হয়েছিল। ভারতীয় অর্থনীতিকে ক্র্যাশ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আসতে চলেছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে শেয়ার মার্কেট বেশ কয়েকদিন ধরেই কিন্তু ডাউনগ্রেড এ চলছে। ভারতে যে বিদেশি পুঁজিপতিদের লগ্নি ছিল, সেই লগ্নিটা তারা তুলে নিচ্ছে এবং তারা অন্যান্য বিদেশি মার্কেটে সেটাকে ইনভেস্ট করছে। ফলে ভারতীয় শেয়ারের দাম কিন্তু পড়তে শুরু করেছে। এবং এই অবস্থাতেই একটা স্টেবিলাইজড জায়গায় আসার ইঙ্গিত দিচ্ছিল ভারতীয় শেয়ার মার্কেট। আর $৬০০ মিলিয়ন বন্ড বাজারে আনার কথা ছিল এই আদানি গ্রুপের। ঠিক যে মুহূর্তে এই জিনিসটা ঘোষণাটা তারা করতে যাচ্ছে, তার আগেই এইরকম একটা আ নিউ ইয়র্কের ডিস্ট্রিক্টের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস থেকে এই জিনিসটা নিয়ে আসা হলো। এবার খুব স্বাভাবিকভাবেই যখন $৬০০ মিলিয়ন এই বন্ড বাজারে নিয়ে আসতো আদানি গ্রুপ, যারা বিদেশি ইনভেস্টররা ভারত থেকে ইনভেস্টমেন্টটা তুলে নিয়ে অন্য দেশে যাচ্ছিলেন, ওই বন্ডটা কিনতে তারা কিন্তু ইমিডিয়েটলি ভারতীয় বাজারে ফেরত আসতেন এবং $৬০০ মিলিয়ন যদি ভারতীয় শেয়ার মার্কেটে পুশ হতো, যে ডাউনগ্রেডটা গত কয়েকদিনে দেখা গেছে সেটা কিন্তু পুল আপ হতো। ভারতীয় অর্থনীতি আরো স্ট্রং হচ্ছে এই ইঙ্গিতটা যেত এবং মাঝখানে মাত্র আর মাস ২ এক সময় রয়েছে, তারপর কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নিচ্ছেন। যে যুদ্ধের জায়গাটা আছে সেটা বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে ভারতীয় বাজার কিন্তু আরো বুস্ট আপ হতো এবং তার ফলে যাদের মদতে যে বৈদেশিক শত্রুরা ভারতকে চাইছিলেন পঙ্গু করে দিতে, তাদের জায়গাটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেত। এবার প্রশ্নটা উঠছে যে এর মধ্যে জো বাইডেনের ষড়যন্ত্রই কেন দেখা হচ্ছে? এবং ভারতের যারা বিরোধী রাজনৈতিক নেতা রয়েছে তাদের ষড়যন্ত্র কেন দেখা হচ্ছে? দেখুন, ১ম এ জো বাইডেন প্রসঙ্গে আসি। এক, এই জো বাইডেন বা তার রাজনৈতিক দল তাদের ফান্ডিংটা মূলত কোথা থেকে আসে? মূলত আসে অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে এবং যে কারণে পৃথিবীর বিভিন্ন কোণায় জো বাইডেনের আমলে একের পর এক যুদ্ধ, একের পর এক দ্বিপাক্ষিক যুদ্ধের জায়গা কিন্তু তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আসার পরই ঘোষণা করে দিয়েছেন এই সমস্ত যুদ্ধকালীন জায়গা বন্ধ করে দেবেন। ফলে অস্ত্র ব্যবসায়ীদের যে ব্যবসার জায়গাটা রয়েছে সেটা কার্যত ভোগে যাচ্ছে। ২, ভারতকে চাপে ফেলতে সেন্ট মার্টিনস দ্বীপ এবং বাংলাদেশের যে ষড়যন্ত্র ছিল সেই তত্ত্ব পুরোপুরি ফ্লপ হয়ে গেছে। এবং সবথেকে বড় কথা, হিন্ডেনবার্গ দিয়ে এর আগে ভারতীয় অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করা হয়েছিল। সেটাও যে ফ্লপ অস্ত্র সেটা প্রমাণ হয়ে গেছে। এইবার এরা চেয়েছিল এই জো বাইডেনের প্রশাসন বা ভারত বিরোধী শক্তি যারা রয়েছে, তারা চেয়েছিল যে ভারতের মধ্যেই যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে তাদেরকে অর্থনৈতিকভাবে মদদ দিতে হবে এবং মদদ দিয়ে এই মোদী সরকারকে, এই বিজেপি সরকারকে ফেলে দিতে হবে। এবং সেখানে যে বৈদেশিক সাহায্য এসেছে লোকসভা নির্বাচনে সেটা কিন্তু বিভিন্ন মিডিয়া রিপোর্টে ইতিমধ্যেই সামনে চলে এসছে। কেন জো বাইডেন প্রশাসন এটা চেয়েছিল? কারণ নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর যে কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করেছেন সেটা হচ্ছে ভারতে যে অস্ত্র আমদানির জায়গাটা ছিল সেটা বন্ধ করে দিয়েছেন। উল্টে মেক ইন ইন্ডিয়ার মাধ্যমে ভারতবর্ষের অস্ত্র তৈরি করছে, বিদেশ থেকে টেকনোলজি কিনছে এবং ভারতের অস্ত্র এমনটাই জায়গায় চলে গেছে, শুধু নিজেদের দেশের সেনাবাহিনীকে ব্যবহার করার মতো জায়গায় নয়, অন্য দেশে রপ্তানি করার মতো জায়গায় চলে গেছে। ফলে ভারতের এই যে বিশাল মার্কেটটা ছিল
এটা আমেরিকার অস্ত্র ব্যবসায়ীদের জন্য যারা এই জো বাইডেন প্রশাসনকে পিছন থেকে হেল্প করত, তাদের জন্য কিন্তু শূন্য হয়ে গেছে। আর এই ভারত-মার্কিন যে অস্ত্র চুক্তি হতো, তাতে এই দেশের দায়িত্বে যেসব রাজনীতিবিদরা থাকতেন, তারা মোটা মুনাফা কামাতেন। ফলে দু তরফের জায়গায় কিন্তু বড়সড় স্বার্থ সংঘাত হচ্ছে। আর তাই ভারতের এই রাজনীতিবিদদের নাকি ব্যবহার করে জো বাইডেন প্রশাসন এই এই মোদী সরকারকে একটা ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন ২০২৪ এর নির্বাচনে। অনেক চেষ্টা হয়েছে, অনেক বিদেশি ফান্ড এসছে, কিন্তু তারপরেও সেটা করা সম্ভব হয়নি। এরপর ২০২৪ এর লোকসভা নির্বাচনের পর একের পর এক কাণ্ড হয়েছে। ১ম এ হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের নির্বাচনে প্রমাণিত হয়ে গেছে যে বিজেপি হাওয়া কোনো ম্লান হয়নি। ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের যে নির্বাচনী এক্সিট পোল আসছে, সেখানেও দেখা যাচ্ছে যে বিজেপি বা বিজেপি জোটই ক্ষমতায় আসছে। বিরোধী জোটের কোনো রকম কোনো হাওয়া নেই। ফলে ইন্ডি জোট ২০২৪ এর নির্বাচনের পর যে লাফালাফি ঝাপাঝাপিটা করছিল, এই হরিয়ানা, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের ফলাফলের পর তারা কার্যত চুপসে যাবে। এবং এই অবস্থায় একের পর এক গুরুত্বপূর্ণ বিল শীতকালীন অধিবেশনে আর দুদিনের মধ্যেই শুরু হচ্ছে। সেখানে কিন্তু অমিত শাহ, নরেন্দ্র মোদীরা নিয়ে আসছেন। যার মধ্যে ওয়াকফ বিলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল রয়েছে। আর সেই সমস্ত কিছু এলে বিরোধী রাজনীতি করার যে পরিসরটা রয়েছে, ইন্ডিজেটের যে লাফানি ঝাপানি রয়েছে, সেই সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। আর সেটা যদি বন্ধ হয়ে যায়, যদি মোদি অ্যান্ড কোম্পানিকে এদেরকে যদি সরানো না যায়, তাহলে এই অস্ত্র ব্যবসায়ীরা তারা কিন্তু ব্যবসা করতে পারবে না। আর ভারত অর্থনৈতিকভাবে স্ট্রং হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে, মোদি ট্রাম্পের এত বন্ধুত্ব, সেই জায়গা থেকে একটা বিশ্বশান্তি জায়গা যাবে, বিশ্বের ট্রেডিং এর জায়গাটা বাড়বে, যুদ্ধের জায়গাটা কমবে। এই জায়গা তৈরি হয়ে গেলে অস্ত্র ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে যাবে। এবং যদি অস্ত্র ব্যবসায়ীদের মাথায় হাত পড়ে যায়, তারা কিন্তু এই জো বাইডেনের মতো লোকগুলোকে আর ফিন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারবে না। ফলে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াবার জায়গা তাদের সেখানে বন্ধ হবে। রাজনৈতিকভাবে এই দেশের যে দালালরা রয়েছে, যে রাজনীতিবিদরা রয়েছে, যারা ওই অস্ত্র ব্যবসার মাধ্যমে কোটি, কোটি টাকার মুনাফা কামিয়েছে, তাদের জায়গাটা বন্ধ হয়ে যাবে। আর তাই সব মিলিয়ে একটা বৃহত্তর ষড়যন্ত্রের প্লট চলছে। এবং যে কারণেই আমেরিকার কোনার একটা ছোট্ট আদালত থেকে একটা বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এই ভয়ঙ্কর ষড়যন্ত্র ভারতবর্ষের বিরুদ্ধে শুরু হয়েছে। আদানিকে পুরোপুরি ক্র্যাশ করতে হবে, ভারতীয় মার্কেটকে পুরোপুরি ক্র্যাশ করতে হবে। ফলে জো বাইডেন তিনি ক্ষমতা থেকে চলে যাবেন জানুয়ারির মাঝামাঝি। ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন তার আগে কিন্তু ভারতের জন্য একটা বড়সড় ক্ষতির জায়গা তিনি করে দিয়ে গেলেন। যে ক্ষতিটা সামলাতে আপাতত সময় লাগবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ দেখুন, এই ইস্যু সামনে আসার পরই কিন্তু বিরোধী জোট রাহুল গান্ধী যেতে শুরু করে দিয়েছেন। এমনকি অন্যান্য যেসব ইন্ডি জোটের দল রয়েছে, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু এটা নিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। এবং তার সঙ্গে ডিসক্লেমার এর মতো জুড়ে দিচ্ছেন রাহুল গান্ধীরা যে এই বিষয়ে কোনো তদন্ত হবে না। এই বিষয়ে আদানিকে দোষী প্রমাণিত করা হবে না। সমস্ত কিছু ধামাচাপা দিয়ে দেবে। আসলে তারা বুঝে গেছেন হিন্ডেনবার্গের মতো এটাও যে একটা ফেক এবং একটা ষড়যন্ত্র, সেটা অচিরেই প্রমাণ হয়ে যাবে। ভারতীয় বিচার ব্যবস্থা সুপ্রিম কোর্টের সামনে প্রমাণ হয়ে যাবে। কিন্তু এখন তো মুখ বাঁচাবার জন্য কিছু একটা বলতে হবে। সেইজন্য এখন থেকেই ধোঁয়াটা তুলে রেখে দিচ্ছেন যে আল্টিমেটলি এটা নিয়ে কোন রকম কিছু প্রমাণ হবে না। কেউ যদি দোষ করে থাকে, সেটা প্রমাণ হবে না কেন? প্রমাণ করার জন্য তো আপনাদেরই ঘনিষ্ঠ একাধিক গুরুত্বপূর্ণ আইনজীবীদের আপনারা বারবার সুপ্রিম কোর্টে ব্যবহার করেছেন। কিন্তু তারা সেই তথ্য প্রমাণ নিয়ে এসে সেগুলো প্রমাণ করতে পারেননি কেন? আসলে এটা ভারত বিরোধী ভয়ঙ্কর ষড়যন্ত্র। শুধুমাত্র ভারত বিরোধী নয়, সারা বিশ্বে এই অস্ত্র ব্যবসায়ীদের কারবারকে বাঁচিয়ে রাখার একটা বৃহত্তর ষড়যন্ত্র। তার খেসারত এই মুহূর্তে দিতে হচ্ছে ভারতবর্ষকে, ভারতবাসীকে। কিন্তু ভারতবাসী যত দ্রুত বুঝবে এই অস্ত্র ব্যবসায়ীদের কার্যকারবার এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য এই দেশেরই এক শ্রেণীর দালাল রাজনীতিবিদের তাদের সঙ্গে হাত মেলানোর ষড়যন্ত্র, তত তাড়াতাড়ি ভারতবর্ষ এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। মাত্র ২ মাসের অপেক্ষা, কিন্তু তার আগে জো বাইডেন যাবার আগে ভারত এবং বিশ্বের জন্য এই সাড়ে সর্বনাশটা করে দিয়ে গেল। কি বলবেন পুরো এপিসোড নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।